প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোন এবং বার কাউন্সিল এমসিকিউ লিখিত পরীক্ষার্থীদের জন্য আজকের আমাদের আলোচনা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। আমরা এই ফৌজদারি কার্যবিধি 1898 সালের পার্ট 1 এর প্রিলিমিনারি চ্যাপ্টার 1 থেকে 25 পর্যন্ত ধারার আজকে আলোচনা করব। তো আপনারা সঙ্গেই থাকুন। তো এখানে যে টেবিলটি করা হয়েছে এটি মূলত ধারা এবং ওই ধারায় বিস্তারিত বিধান এবং কিছু শর্ট টেকনিক আমি উল্লেখ করেছি। এই বিষয়গুলো ধারা অনুযায়ী এখন আলোচনা করা হবে। আপনারা যদি কেউ কোনো বিষয় বুঝতে না পারেন বা বুঝতে সমস্যা হয় কমেন্টে আমাকে জানাবেন। তো শুরু করি আমরা। ধারা 1 এর বর্ণনা করা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও এলাকা। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 নামে আখ্যায়িত হয় এবং 1898 সালের 1 জুলাই কার্যকর হয়। তার মানে কি দাঁড়াচ্ছে? ফৌজদারি কার্যবিধি আইনটি 1898 সালের 1 জুলাই কার্যকর হয়। শর্ট টেকনিকে কিছু বিষয় উল্লেখ করেছি, যেমন 1 নম্বর, এটি একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। প্রথম পাশ হয় 1861 সালে। এই আইনে মোট ধারা আছে 565টি। তফসিল ছিল 5টি, একটি বাতিল করা হয়। এখন আছে মোট 4টি তফসিল। এই আমরা জানতে পারলাম ধারা 1 এর বিষয় সম্পর্কে। ধারা 2, ধারা 3 এর 1 বাতিল করা হয়েছে। আমাদের 4 এবং 5 নম্বর ধারাটি গুরুত্বপূর্ণ না হওয়ায় এটি আলোচনা করা হয়নি। এরপর আসি ধারা 5-এ। দণ্ডবিধি আইন অনুযায়ী অপরাধের বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 5-এ। তো 5-এর 1 ধারা অনুযায়ী দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান ও বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। ধারা 5-এর 2-এ বর্ণনা করা হয়েছে 5-এর 2 ধারা অনুযায়ী অন্যান্য যে কোনো আইনের অধীন সকল অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান ও বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত একই বিধান অনুযায়ী হবে। কিন্তু বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে এ সমস্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার অথবা অন্য ব্যবস্থা গ্রহণের পদ্ধতি অথবা স্থান সম্পর্কে বিধান থাকলে সেই সকল ক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে। আমরা 1 থেকে 5-2 ধারা পর্যন্ত জানলাম। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। আমাদের এ পৃষ্ঠায় আলোচনা করা হয়েছে ধারা 6 থেকে ধারা 8 পর্যন্ত। আমরা সংক্ষেপে যদি ধারাগুলো আলোচনা করি, 6 ধারায় ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 6-এর 1-এ আলোচনা করা হয়েছে বাংলাদেশে 2 প্রকারের ফৌজদারি আদালত থাকবে। 1 নম্বর হচ্ছে দায়রা আদালত বা কোর্ট অফ সেশনস। 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত বা কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। তাহলে ধারা 6-এর 1-এ বলা হয়েছে ফৌজদারি আদালতের প্রকারভেদ নিয়ে। এরপর আসি আমরা ধারা 6-এর 2। 6-এর 2-এ ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা 6-এর 2 অনুযায়ী 2 প্রকারের ম্যাজিস্ট্রেট থাকবে। 1 হচ্ছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট, 2 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2 নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাহলে 6-এর 1 ধারায় আলোচনা করা হয়েছে ফৌজদারি আদালতের গঠন নিয়ে। 6-এর 2 ধারায় আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেটের গঠন নিয়ে। এবার আসি ধারা 6-এর 3। 6-এর 3-এ 4 প্রকারের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট থাকবে। সেটা কি কি? 1 নম্বর হচ্ছে মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগরের বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ মহানগর এলাকার ভিতরে যদি কোনো ম্যাজিস্ট্রেট হয় সেটার নাম হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এবং মহানগর এলাকার বাইরের জেলাগুলোতে বলা হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2 নম্বরে আছে মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং 3 নম্বরে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 4-এ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ 6-এর 3 ধারা অনুযায়ী আমরা জানতে পারলাম বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ।
ধারা ৭। ৭ ধারায় দায়রা বিভাগ ও জেলাসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ৭-এর ১ ধারায় বলা হয়েছে প্রত্যেকটি দায়রা বিভাগে একটি জেলা হবে অথবা প্রত্যেক দায়রা বিভাগে একাধিক জেলা থাকবে, অর্থাৎ প্রত্যেকটি দায়রা বিভাগে একটি করে জেলা হবে অথবা প্রত্যেক দায়রা বিভাগে একাধিক জেলা থাকবে বা থাকতে পারে। ৭-এর ২ ধারা অনুযায়ী সরকার এরূপ বিভাগ বা জেলার সীমারেখা বা সংখ্যা পরিবর্তন করতে পারবে। কে জেলার সীমানা বা সংখ্যা পরিবর্তন করতে পারবে? সরকার। সেটা কত ধারা অনুযায়ী? ৭-এর ২ ধারা অনুযায়ী। ধারা ৭-এর ৩। পরিবর্তন না হওয়া পর্যন্ত বর্তমান বিভাগ ও জেলা বহাল থাকবে। তাহলে ৭-এর ৩-এ বলা হয়েছে যদি জেলার সীমারেখা বা সংখ্যা পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত বিভাগ ও জেলা যেটা আছে সেটাই বহাল থাকবে। ধারা ৭-এর ৪। এই কোডের উদ্দেশ্য বাস্তবায়নে একটি মেট্রোপলিটন এলাকা দায়রা বিভাগ হিসেবে গণ্য হবে। ধারা ৮। ৮ ধারায় জেলাকে উপজেলা প্রভৃতিতে বিভক্ত করার ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে সেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় চেষ্টা করি। এখানে বলা আছে সরকার কোনো জেলাকে উপজেলাসমূহে বিভক্ত করতে পারবেন ও সরকারি গেজেটে নোটিফিকেশন প্রকাশপূর্বক উপজেলা সীমানা নির্ধারণ বা পরিবর্তন করতে বা একাধিক উপজেলার এলাকায় একটিমাত্র উপজেলার এলাকাভুক্ত করতে পারবেন এবং এ ধরনের নির্ধারণ পরিবর্তন ও অন্তর্ভুক্তকরণে সরকার নিশ্চিত করবেন যে একটি উপজেলা এলাকায় একটি থানার স্থানীয় এলাকার সমান হবে। অর্থাৎ কি একটা উপজেলা একটা থানার সমান হবে, আর এটা কে করতে পারবে? শুধুমাত্র সরকার। এরপর আমরা আসি ধারা ৯। ৯ ধারায় বলা হয়েছে ৯ ধারায় দায়রা আদালতের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। ধারা ৯-এর ১। ৯-এর ১ ধারার বিধান অনুসারে সরকার প্রত্যেকটি দায়রা বিভাগের জন্য একটি করে দায়রা আদালত গঠন করবে। দায়রা আদালত মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত বা মেট্রোপলিটন কোর্ট অফ সেশন হিসেবে গণ্য হবে। অর্থাৎ এখানে যদি আমরা শর্টে আলোচনা করি মনে রাখার জন্য, তাহলে দেখা যাচ্ছে দায়রা এলাকায় দায়রা আদালত হবে এবং মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত হবে। এরপর আলোচনা করা হয়েছে ধারা ৯-এর ২ নিয়ে। ধারা ৯-এর ২ ধারার বিধান অনুসারে সরকার গেজেটে সাধারণ অথবা বিশেষ আদেশ জারির মাধ্যমে নির্দেশ দিতে পারেন যে কোনো স্থানসমূহে দায়রা আদালত বসবে, কিন্তু এরূপ আদেশ না দেওয়া পর্যন্ত দায়রা আদালতসমূহ পূর্বের ন্যায় বসবে। ৯-এর ৩ ধারা বিধান অনুসারে সরকার এক বা একাধিক আদালত কার্য সম্পাদনের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে। এরপর আসি আমরা ১০ ধারায়। ধারা ৯। ৯ ধারায় দায়রা আদালতের বিচারক ফৌজদারি কার্যবিধির ৯-এর ১ ও ৯-এর ৩ ধারার বিধান অনুযায়ী দায়রা আদালতে ৩ শ্রেণীর বিচারক থাকবে। কি কি সেটা? দায়রা জজ বা সেশন জজ, ২ অতিরিক্ত দায়রা জজ বা এডিশনাল সেশন জজ, ৩ যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট সেশন জজ। এরপর ধারা ১০। ধারা ১০-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের বিষয়ে আলোচনা করা হয়েছে। ধারা ১০-এর ১ অনুযায়ী প্রতিটি জেলায় এবং মেট্রোপলিটন এলাকায় সরকার যত সংখ্যক মনে করবেন তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারবেন এবং তাদের মধ্য হতে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত করতে পারবেন। অর্থাৎ ১০ ধারা অনুযায়ী কি বোঝা যাচ্ছে? যে সরকার ইচ্ছা করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারবে এবং এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্য হতে কোনো একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত করবেন। এবার আসি ধারা ১০-এর ৫। ১০-এর ৫ ধারা মতে সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারবেন। এভাবে আমাদের প্রতিটি ধারা এই পার্ট 1-এর এই ধারাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। ধন্যবাদ সকলকে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর কারো যদি পিডিএফ হ্যান্ড নোটের প্রয়োজন হয় তাহলে প্রথম পেজে দেয়া নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।